বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া যন্তর মন্তর ছাড়বেন না বিক্ষোভকারীরা, হুঁশিয়ারি সিজেপির। দুই পক্ষের বৈঠকে নানা শর্ত, প্রশ্ন ফাঁস রোধে কঠোর আইনের ঘোষণা সরকারের। ইরান জুড়ে ব্যাপক হামলা যুক্তরাষ্ট্রের, নিহত কমপক্ষে 4। তেহরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংসের দাবি ট্রাম্পের, আরো কঠোর পরিণতির হুঁশিয়ারি। ইউক্রেনের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা রুশ বাহিনীর, পাল্টা জবাব দিতে রাশিয়ার ড্রোন সরবরাহ কেন্দ্র ও তেলের ডিপোয় হামলা কিয়েভের। সরকারের আলোচনার ডাকে সাড়া দিলেও নিজেদের অবস্থানে অনড় ভারতের আন্দোলনকারীরা। স্পষ্ট জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া বন্ধ হবে না যন্তর মন্তরের কর্মসূচি। এদিকে চাপের মুখে অনেকটাই নমনীয় অবস্থান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মধ্যরাতে ভিডিও বার্তায় জানালেন, প্রশ্ন ফাঁস রোধে কঠোর আইন করবে তার সরকার। এদিকে এরই মধ্যে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে দেশটির শিক্ষা সচিব বিনীত যোশীকে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর উপস্থিতিতে বৃহস্পতিবার মধ্যরাতে টানা ২৬ দিনের অনশন ভাঙেন আলোচিত পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক। তার দাবি, সরকার দাবি পূরণের আশ্বাস দেয় নিয়েছেন এই পদক্ষেপ। এর ঠিক কিছুক্ষণ আগে আকস্মিক ভিডিও বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নীরবতা ভেঙে সুর নরম করে জানালেন, প্রশ্ন ফাঁস রোধে যত দ্রুত সম্ভব কঠোর আইন করার প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রশ্ন ফাঁসকারীদের দ্রুত বিচার করতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের নির্দেশ দিয়েছি। দ্রুত বিচার ও কঠোর শাস্তির বিধান সহ একটি প্রস্তাব নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে। পরে যত দ্রুত সম্ভব পার্লামেন্টে চূড়ান্ত বিল পাশের জন্য পদক্ষেপ নেওয়া হবে। এখনো যন্তর মন্তরে অবস্থান হাজার হাজার আন্দোলনকারীর। তবে সরকারের আহ্বানে সাড়া দিয়ে আলোচনায় বসতে রাজি হয়েছে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা। বৈঠক হবে নিরপেক্ষ ভেন্যু কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায়। যদিও তাদের অনড় অবস্থান, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ সব দাবি না মানা পর্যন্ত চলবে আন্দোলন। जंतर मंतर पर जो हमारा धरना चल रहा है वो जारी रहेगा जब तक धर्मेंद्र प्रधान इस्तीफा नहीं देते। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরে আমাদের ধর্ণা অব্যাহত থাকবে। তার পদত্যাগ ছাড়া অন্য কিছুই গ্রহণযোগ্য নয়। और हमारा जो प्रदर्शन है, সরকার নিরপেক্ষ স্থানে আমাদের সাথে বৈঠকে বসতে সম্মত হয়েছে। আমরা আমাদের দাবির বিষয়ে অনড়। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ এবং নিরীহ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআর প্রত্যাহার করতে হবে। চাপের মুখে শিক্ষা সচিব বিনীত যোশীকে পদ থেকে সরিয়ে দিয়েছে বিজেপি সরকার। তার পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে নরেশ পাল গাঙ্গোয়ারকে। ভারতে এবার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রতিবাদ মিছিল করেছেন কংগ্রেস ও বিরোধী দলীয় এমপিরা। ভারতে ককরোচ জনতা পার্টি ডাকে সাড়া দিয়ে রাস্তায় নামে লাখো শিক্ষার্থী। সংহতি জানায় কৃষক থেকে বলিউড তারকা সহ সব শ্রেণী পেশার মানুষ। মোট 7 রাজ্যে ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন। শিক্ষাক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি, প্রশ্ন ফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা। এবার তাদের প্রতি সংহতি জানিয়ে ভারতের সংসদের বাইরে ডিসমিস প্রধান ব্যানার হাতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন বিরোধী দলের এমপিরা। এ সময় তারা ধর্মেন্দ্র প্রধানের বহিষ্কার চেয়ে একযোগে স্লোগান দিতে থাকে। মোদী বিরোধী স্লোগানে উত্তাল ভারত। যন্তর মন্তরে শিক্ষার্থীদের চলা আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়েছে দেশটির নানা রাজ্যে। শিক্ষার্থী ও সাধারণ মানুষের অভিনব ট্রল, ব্যঙ্গাত্মক চিত্রকর্ম আর ব্যানার, পোস্টারে ছেয়ে গেছে দেয়াল। দীর্ঘ 16 বছরে সরকারের অব্যবস্থাপনা আর দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ ঝাড়তেই ঘটছে সৃজনশীল চিন্তার বহিঃপ্রকাশ। পাড়ায় পাড়ায় একটি চিৎকার, মোদি একটা মহাপাটপার। এমনই স্লোগান আর মোদি বিরোধী ব্যানার নিয়ে এগিয়ে যাচ্ছিল ছাত্রদের একটি মিছিল। আর তারই মাঝে হাজির এক মাঝবয়সী নাগরিক। সাথে সাথে ব্যানারে থাকা নরেন্দ্র মোদীর ছবিতে জুতাপেটা করলেন তিনি। এভাবে সাধারণ মানুষ ক্ষোভ ঝাড়ছে 16 বছরের মোদি শাসনের অব্যবস্থার ওপর। শিক্ষার্থীদের এই আন্দোলন ছড়িয়ে পড়েছে শহর আর ভারতের বিভিন্ন রাজ্যে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি দিয়ে শুরু হলেও এখন তা সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। এসব বিক্ষোভে দেখা মিলেছে মোদি বিরোধী নানা স্লোগান, পোস্টার, ব্যানার আর প্লেকার্ডের, যেখানে উঠে এসেছে জেনজিদের সৃজনশীলতা।
মোদি যখন ভয় পায় তখনই হিন্দু মুসলিমের দাঙ্গা লাগায়। এই স্লোগানটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই আন্দোলনে। 56 ইঞ্চির চওড়া বপু দাবি করা নরেন্দ্র মোদি, সেটাও বাদ যায়নি শিক্ষার্থীদের সমালোচনার পেন্সিল থেকে। শুধু তাই নয়, আন্দোলনকারীদের এক অংশ আবার অমিত শাহ, নরেন্দ্র মোদি আর ধর্মেন্দ্র প্রধানের ছবি নিয়ে শেষকৃত্যের শ্মশানযাত্রাও করে। বিজেপি সরকারের প্রতি ক্ষোভ এতটাই বেড়েছে যে দলটির প্রতীক আর মোদির ছবি দিয়ে বানানো হচ্ছে পাপোশ, আর তা রাখা হয়েছে দরজার সামনে। পাশাপাশি দেয়ালে স্থান পেয়েছে মোদি ও বিজেপি বিরোধী লেখা ও গ্রাফিতি। অনলাইনে চলছে মোদি সরকারের সমালোচনা, মিম আর ট্রোলে ভরে গেছে সামাজিক মাধ্যম। তুলোধুনো করা হচ্ছে বিজেপির শীর্ষ দলীয় নেতাদের। এসব ব্যঙ্গাত্মক ছবি বিজেপি শাসনের যে ব্যর্থতা ও তাদের ওপর যে চাপা ক্ষোভ তা ফুটিয়ে তুলছে। সরকারের নানামুখী নিপীড়নে ভারতের মানুষ কতটা ক্ষুব্ধ তারই বহিঃপ্রকাশ ব্যঙ্গচিত্র আর স্লোগানগুলো। শিক্ষা, কৃষি, বাণিজ্য সহ সব খাতের দুর্নীতিতে জর্জরিত দেশটি। এসব ইস্যু উঠে এসেছে এবারের আন্দোলনে। মূলত শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলেও আন্দোলন বেগবান করতে যোগ দিচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার আর ধর্মের মানুষ। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। টানা 13তম দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন আগ্রাসনে কমপক্ষে 4 জন প্রাণ হারিয়েছেন। পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তেহরান। এদিকে ইরানকে আরও কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেন তিনি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন আরও ছড়িয়ে পড়ছে। টানা 13তম রাতেও ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ড্রোন ঘাঁটি, সামরিক কমান্ড সেন্টার এবং নজরদারি অবকাঠামো ছিল এসব হামলার লক্ষ্য। হামলার জবাবে প্রতিশোধের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে তেহরান। ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকলে পুরো অঞ্চলের সংঘাত আরও বিস্তৃত হবে। ইরানের দাবি, সাম্প্রতিক মার্কিন হামলায় সীমান্ত এলাকার একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, এর পাশাপাশি হতাহত হয়েছে। এদিকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বাণিজ্যিক জাহাজে যে কোনো হামলার দায় ইরানকে বহন করতে হবে। আমরা ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী, সব রাডার ব্যবস্থা এবং তাদের উৎপাদন সক্ষমতার বড় অংশ ধ্বংস করে দিয়েছি। তাদের ড্রোন সক্ষমতা 84% এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা 91% কমে গেছে। কিন্তু এটা পত্রিকায় লিখেছে 4 মাস আগের তুলনায় ইরান এখন আরো শক্তিশালী অবস্থানে আছে। এটা সত্য নয়। বাস্তবতা হলো তাদের কার্যত কোনো সামরিক শক্তি নেই, নৌবাহিনী নেই। সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। হরমুজ প্রণালী ও লোহিত সাগরের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। বিশ্লেষকদের শঙ্কা, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে বিশ্ব বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থায় আরও বড় চাপ তৈরি হতে পারে। এদিকে জাতিসংঘ পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে বলে সতর্ক করেছে। সব পক্ষকে অবিলম্বে সংযম প্রদর্শন এবং কূটনৈতিক সমাধানের পথে ফেরার আহ্বান জানানো হয়েছে। একই সাথে আঞ্চলিক নেতারাও যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার শঙ্কা প্রকাশ করছেন। এই পরিস্থিতিতেও কূটনৈতিক প্রচেষ্টা পুরোপুরি থেমে নেই। বিভিন্ন আঞ্চলিক দেশের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। সবশেষ প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে তেহরান। ফলে সামরিক উত্তেজনা কমার পরিবর্তে আরও বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলা ইয়েমেনকে আবারও যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, এমন সতর্ক বার্তা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের দূত। বৃহস্পতিবার একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালায় হুতিরা। গত সপ্তাহে সৌদি জাহাজ চলাচলের উপর অবরোধ জারি করে গোষ্ঠীটি। এই সিদ্ধান্ত অমান্য করায় জাহাজগুলোকে লক্ষ্য করে চালানো হয় হামলা। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন হ্যান্স গ্র্যান্ডবার্গ। এক বিবৃতিতে দেশটিকে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বানও জানান। হুতিদের যে কোনো পদক্ষেপ পরিস্থিতি অস্থিতিশীল করতেও দেশটির জনদুর্ভোগ বাড়িয়ে দেবে বলেও সতর্ক করেন। 2022 সাল থেকে ইয়েমেন যুদ্ধাবস্থা নেই, তবে সশস্ত্র গোষ্ঠী হুতিদের দ্বারা সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থা দেশটিতে এখনো বিদ্যমান। ইরান সফরে ট্রাম্পের হয়ে যুদ্ধবিরতির একটি প্রস্তাব তুলে ধরেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদি। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও গ্যাস সহযোগিতা বিষয়ে আলোচনায় বসে দুদেশের রাষ্ট্রপ্রধানরা ইরানের দাবি হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ ইস্যু অমীমাংসিত রেখে কোনো সমঝোতায় যাবে না তারা। তবে যুদ্ধবিরতি প্রস্তাবের বিস্তারিত তাৎক্ষণিকভাবে এখনো জানা যায়নি। এর আগে ইরান সফরের ঠিক আগে যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের সাথে বৈঠক করেছেন ইরাকের প্রধানমন্ত্রী।
আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি সেনা ও ইহুদিদের অনুপ্রবেশের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন আরব ও মুসলিম দেশ। যৌথ বিবৃতি দিয়েছে মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত। দেশগুলো বলছে ইসরায়েলি পুলিশের নিরাপত্তায় পরিচালিত এই পদক্ষেপ উস্কানিমূলক। এর পাশাপাশি এটি চরমপন্থাকে উস্কে দিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। তারা জেরুজালেমের পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক ও আইনি স্থিতাবস্থা বজায় রাখার আহ্বান জানিয়েছে। পাশাপাশি আল আকসায় আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। পাল্টাপাল্টি হামলায় আরও উত্তপ্ত হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন রণক্ষেত্র। গত 24 ঘন্টায় ইউক্রেনের বিভিন্ন সামরিক বন্দর, ড্রোন উৎপাদন কেন্দ্র, জ্বালানি স্থাপনা ও ইউক্রেনীয় সেনাদের অবস্থানে ব্যাপক হামলা চালিয়েছে মস্কো। অন্যদিকে রাশিয়ার ধারাবাহিক হামলা প্রতিহত করা হয়েছে দাবি ইউক্রেনের। পাশাপাশি রুশ সেনাদের অবস্থান, ড্রোন সরবরাহ কেন্দ্র এবং একটি তেলের ডিপোতে আঘাত হানে কিয়েভ। জোরালো হামলা পাল্টা হামলায় নতুন মাত্রা পেয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আরও বাড়ছে যুদ্ধের তীব্রতা। একদিকে নতুন এলাকা দখলের দাবি করছে রাশিয়া, অন্যদিকে রাশিয়ার অভ্যন্তরে একের পর এক ড্রোন হামলা চালিয়ে পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেন। রাশিয়ার দাবি, বেলিৎস্কয় শহরের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। একই সঙ্গে ওডেসার সামরিক বন্দর, ড্রোন উৎপাদন কেন্দ্র, জ্বালানি স্থাপনা ও ইউক্রেনীয় সেনাদের অবস্থানে ব্যাপক হামলা চালানোর কথাও জানিয়েছে মস্কো। এছাড়া শত শত ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে রাশিয়া। এদিকে ইউক্রেনের দাবি, গত 24 ঘন্টায় দুপক্ষের মধ্যে 250-র বেশি লড়াই হয়েছে। রাশিয়ার ছোড়া অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবিও করেছে ইউক্রেন। পাশাপাশি পাল্টা হামলায় রুশ সেনাদের অবস্থান, ড্রোন সরবরাহ কেন্দ্র এবং একটি তেলের ডিপোকে লক্ষ্য বানিয়েছে কিয়েভ। ইউক্রেনের ড্রোন হামলায় সেন্ট পিটার্সবার্গের কাছে রাশিয়ার একটি পণ্য গুদামে আগুন লাগে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে ক্রেমলিনের দাবি, যুদ্ধ দ্রুত শেষ হওয়ার ব্যাপারে তারা আশাবাদী নন। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ অব্যাহত থাকবে বলেও জানিয়েছে মস্কো। যুদ্ধ দ্রুত শেষ হবে এমন প্রত্যাশা আমার নেই, তবে যোগাযোগ অব্যাহত রয়েছে আর সেটি সবসময় ইতিবাচক। যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা চলছে। উভয় পক্ষেরই হামলার পরিধি বাড়তে থাকায় শান্তি আলোচনার সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার মধ্যে 6 মাস ব্যাপী সামরিক মহড়া শেষ করেছে কিউবার সেনাবাহিনী। মধ্য কিউবার মাতানসাস সামরিক অঞ্চলে অনুষ্ঠিত এই মহড়ায় অংশ নেন প্রায় 300 কর্মকর্তা। পদাতিক বিশেষ বাহিনী, আর্টিলারি ও আকাশ প্রতিরক্ষা ইউনিটের সমন্বয়ে পরিচালিত মহড়া শেষে কৃতিত্বপূর্ণ কর্মকর্তাদের পদক ও বিশেষ সম্মাননা দেওয়া হয়। কিউবার দাবি, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হুমকির প্রেক্ষাপটে দেশটির বিভিন্ন অঞ্চলে এই ধরনের মহড়া চালানো হচ্ছে। এর মধ্যে কিউবার জ্বালানি, আর্থিক ও বিদেশি চিকিৎসা সেবা খাত সংশ্লিষ্ট 9টি প্রতিষ্ঠান এবং 2 ব্যক্তির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের ধারাবাহিক চাপের কারণে দেশটিতে জ্বালানি সংকট ও বিদ্যুৎ বিভ্রাট আরও তীব্র হয়েছে। সময়ের সাথে সাথে আরো ভয়াবহ রূপ ধারণ করছে ফ্রান্সের দাবানল। নতুন করে 2টি এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 30,000 মানুষকে। শুধুমাত্র বর্দ অঞ্চলে পুড়ে গেছে 3,000 হেক্টরের বেশি এলাকা। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র দাবদাহের কারণে সৃষ্টি হয়েছে খরা, যা থেকে ছড়িয়ে পড়ছে দাবানল, যা গত 2 দশকের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে। দাউ দাউ করে জ্বলছে আগুন। লালচে কমলা রঙের আগুনের আভা আর তীব্র তাপে চারপাশ যেন নরককুণ্ডে পরিণত হয়েছে। এই ধ্বংসলীলার মাঝেই জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভাতে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। স্পেনের পাশাপাশি দাবানল ভয়াবহ রূপ নিয়েছে ফ্রান্সেও। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চল জুড়ে চলছে আগুনের তাণ্ডব। এর মধ্যে পরিস্থিতির সবচেয়ে অবনতি হয়েছে লা কেফের এলাকায়। এলাকাটি ছাড়তে বাধ্য হয়েছে প্রায় 10,000 পর্যটক সহ স্থানীয় মানুষ। বালিয়াড়ি, সাইকেল চালানোর সুন্দর পথ ও ঝিনুকের জন্য বিখ্যাত এই শহর অবসর সময় কাটানোর জন্য ফ্রান্সের তারকাদের কাছে জনপ্রিয় স্থান এটি। প্রাণপ্রিয় শহরকে এভাবে ধ্বংস হতে দেখে আমার হৃদয় ভেঙে যায়। বসবাসের জন্য অন্যতম মনোরম একটি জায়গা এভাবে ধোঁয়ায় বিলীন হতে দেখা সত্যি বেদনাদায়ক। আগুনটি খুব দ্রুত গতিতে ঘন পাইন গাছের বনে ছড়িয়ে পড়ে। আরকাচন উপসাগরীয় এলাকায় পুড়ে যায় 8,500 একর ভূমি। ধ্বংস হয়ে গেছে 3টি বাড়ি ও একটি ক্যারাভান। মে মাস থেকে পরপর 3টি তাপপ্রবাহে নদীনালা শুকিয়ে দাবানলের প্রকোপ বাড়িয়ে দিয়েছে। মাসের শুরুতেও বিখ্যাত ফন্টেনব্লু বনের 10 ভাগ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তরের অঞ্চলগুলোতে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা বিরল।
দক্ষিণে জিরোন্দ অঞ্চলেও দাবানল থেকে বাঁচাতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 12,000 মানুষকে। আরও প্রায় 9,000 মানুষকে স্থানান্তরের কাজ এখনও চলমান। বর্দোতে দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে 3,100 হেক্টর জমি। স্থানান্তর করা হয়েছে 20,000 মানুষকে। বিষয়টি উদ্বেগজনক। আমাদের পুরো এলাকা পড়ে ছাই হয়ে গেছে। বাড়িঘর ছেড়ে এসেছি, জানি না এখন আমরা নিরাপদ কিনা। শুধু ধৈর্য সহকারে পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। ইউরোপে দাবানল নতুন কোনো ঘটনা নয়, তবে এবছরের মতো ধ্বংসলীলা আগে খুব একটা দেখা যায়নি অঞ্চলটিতে। চিলির মধ্যাঞ্চলে বৈরী আবহাওয়ার তাণ্ডবে প্রাণ গেছে অন্তত 13 জনের, নিখোঁজ আরও 4 জন। কোকিম্বো অঞ্চলের বিভিন্ন শহরে বন্ধ হয়ে গেছে পানি সরবরাহ। দুর্গতদের জন্য পানিবাহী ট্রাক পাঠানো হচ্ছে। শহরটির একটি মোটেল বিনামূল্যে গোসলের ব্যবস্থা করে আলোচনায়। একই সাথে সেখানে ত্রাণ সামগ্রীও বিতরণ করা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় কোকিম্বো ও হুয়াস্কো প্রদেশে রাষ্ট্রীয় দুর্যোগ ঘোষণা করেছে সরকার। বন্ধ রয়েছে বেশ কয়েকটি মহাসড়ক। এই পরিস্থিতির মধ্যে আরেকটি ওয়েদার ফ্রন্ট এগিয়ে আসার ঘোষণা এসেছে। আবহাওয়া বিভাগ বলছে বৃষ্টিপাত স্বাভাবিক মাত্রায় থাকলেও পার্বত্য এলাকায় 10 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে। মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন করে জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের বেসামরিক পারমাণবিক চুক্তি। এবার এই চুক্তির সঙ্গে আরেকটি শর্ত জুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই শর্ত হলো সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডে যোগ দিতে হবে। অর্থাৎ সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত বেসামরিক পারমাণবিক চুক্তি কার্যকর হবে শুধুমাত্র তখনই যখন রিয়াদ ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, এই বেসামরিক পারমাণবিক চুক্তি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য। এতে কোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থাকবে না, তবে এটি পুরোপুরি নির্ভর করছে সৌদি আরবের আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেওয়ার উপর। এখন পর্যন্ত সৌদি আরবের অবস্থান স্পষ্ট। দেশটি বহুবার জানিয়েছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে বাস্তব অগ্রগতি না হলে তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। এ কারণেই ট্রাম্পের নতুন শর্ত বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। চুক্তির পূর্ণাঙ্গ নথিও এখনো প্রকাশ করা হয়নি। ফলে এই শর্তটি চুক্তির আনুষ্ঠানিক অংশ কিনা কিংবা সৌদি আরব এতে সম্মতি দিয়েছে কিনা সেটিও পরিষ্কার নয়। 2020 সালে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় আব্রাহাম অ্যাকর্ড স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন প্রথমবারের মতো ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। পরে সুদান, মরক্কো ও কাজাখস্তান এই উদ্যোগে যোগ দেয়। যদি সৌদি আরবও এই চুক্তিতে যোগ দেয় তাহলে সেটিকে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে ধরা হবে এবং তা হবে ইসরায়েলের বড় বিজয়। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক্সে এক বিবৃতিতে বলেছে, সৌদি আরবের আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেওয়া মধ্যপ্রাচ্যের শান্তির পথে এক ঐতিহাসিক অগ্রগতি হবে। যদিও বিবৃতিতে পারমাণবিক চুক্তির বিষয়ে আলাদা কোনো মন্তব্য করা হয়নি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগেই সতর্ক করে বলেছিলেন, ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে তাহলে আমরাও যত দ্রুত সম্ভব একই পথ অনুসরণ করব। এই কারণেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদির পারমাণবিক সহযোগিতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ রয়েছে। তবে ট্রাম্প জোর দিয়ে বলেছেন, এই চুক্তি কেবল শান্তিপূর্ণ জ্বালানি উৎপাদনের জন্য, এতে সামরিক উদ্দেশ্য ব্যবহারের সুযোগ থাকবে না। এখন চুক্তিটি পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে যাবে। ট্রাম্পের রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতার কারণে এটি অনুমোদন পাওয়ার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে। এদিকে সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গেছে একটাই, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগেই কি সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেবে, নাকি নিজেদের দীর্ঘদিনের অবস্থানেই অনড় থাকবে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করতে পারে যুক্তরাষ্ট্র সৌদি পারমাণবিক চুক্তির ভবিষ্যৎ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা এবং বাব আল মানদেব প্রণালী বন্ধের ঘোষণায় আবারও অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক তেলের বাজার। গত এক মাসে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম $20 বেশি বেড়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, এই প্রণালীতে পূর্ণাঙ্গ অবরোধ কার্যকর হলে যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সরবরাহ পড়তে পারে বড় সংকটে। 21 জুলাই হুতিরা বাব আল মানদেব প্রণালী বন্ধের ঘোষণা দেওয়ার পর 23 জুলাই জানায় ওই এলাকায় 2টি সৌদি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে তারা। এরপর থেকেই প্রণালীটি দিয়ে কমে গেছে জাহাজ চলাচল। এখনও পুরোপুরি অবরোধ কার্যকর না হলেও হামলা ও হুমকির কারণে বেশ কয়েকটি জাহাজ তাদের রুট পরিবর্তনে বাধ্য হয়েছে।
বিশ্লেষকদের মতে বাব আল মানদেবে অবরোধ কার্যকর হলে তা চলমান সংঘাতে নতুন একটি ফ্রন্ট খুলে দিতে পারে। এতে যুক্তরাষ্ট্রকে নতুন করে সামরিক হস্তক্ষেপ করতে হতে পারে, যা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতার উপরও চাপ সৃষ্টি করবে। একই সঙ্গে সৌদি আরব থেকে ইউরোপে ডিজেল রপ্তানিও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। হরমুজ প্রণালীর তুলনায় কম গুরুত্বপূর্ণ হলেও বাব আল মানদেব বিশ্বের অন্যতম কৌশলগত নৌপথ। কেপলারের তথ্য অনুযায়ী গত মাসে এই পথ দিয়ে প্রতিদিন প্রায় ৬২ লাখ ব্যারেল তেল পরিবহন হয়েছে। এর বড় একটি অংশ সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে রপ্তানি হয়। আরবিসি ক্যাপিটাল মার্কেটসের হেলিমা ক্রফট বলেন, সৌদি আরব প্রতিদিন ৪০ থেকে ৫০ লাখ ব্যারেল তেল ইয়ানবু হয়ে রপ্তানি করছে। এই পথ বন্ধ হয়ে গেলে তেল সরবরাহ সংকট আরও তীব্র হবে, থাকবে না কার্যকর বিকল্প রুটও। অন্যদিকে পিকারিং এনার্জি পার্টনার্সের ড্যান পিকারিং এর মতে বাব আল মানদেব পুরোপুরি বন্ধ হলে তেলের দাম ব্যারেল প্রতি আরও $5 থেকে $10 বেড়ে যেতে পারে। 23 জুলাই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় $98 পৌঁছে গেছে। বাব আল মানদেব বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো, যারা সৌদি তেলের বড় ক্রেতা। তাদের পরিবহন ব্যয় বাড়বে, বিঘ্ন ঘটবে তেল সরবরাহে। একই সঙ্গে ইউরোপেও সৌদি ডিজেল রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হবে। হুতিদের হুমকির পর ইতোমধ্যে কয়েকটি তেলবাহী ট্যাঙ্কার পথ পরিবর্তন করেছে। উইন্ড ওয়ার্ল্ড ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী অন্তত 5টি ট্যাঙ্কার ইউটার্ন নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সতর্ক করে বলেছেন, হুতিরা আরও বড় পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালাতে পারে। বিশ্লেষকদের মতে এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হলে শুধু তেলের বাজার নয়, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক নৌ বাণিজ্যও পড়তে পারে বড় ধরনের অনিশ্চয়তার মুখে। ইরানের সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে, তাদের নৌবাহিনী ও বিমান বাহিনী বলতে আর কিছুই অবশিষ্ট নেই। ৩ মার্চ দম্ভ ভরে এমন কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর পেরিয়ে গেছে লম্বা সময়। মাঝের সময়টাতে ইরান জুড়ে ক্রমাগত হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। কিন্তু এরপরও কিভাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে প্রাণঘাতী হামলা চালাতে পারছে তেহরান, হত্যা করতে পারছে মার্কিন সেনাদের, এই সক্ষমতা কোথায় পেল ইরান? গত সপ্তাহে জর্ডানের একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে 3 সেনাকে হত্যা করেছে ইরান। এরপর থেকেই ফের আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা। টানা মার্কিন বিমান হামলার পরও ইরানের যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা দেখে অবাক বনে যাচ্ছেন সামরিক বিশ্লেষকরা। বিশ্বের সবচেয়ে শক্তিধর সামরিক বাহিনীর বিপক্ষে লড়াইয়ের পরিবর্তে যেখানে আপোষ করে সবাই, সেখানে চোখে চোখ রেখে লড়াই করার মতো শক্তি কোথায় পেল ইরান? এ ব্যাপারে ডিফেন্স প্রায়োরিটিস থিঙ্ক ট্যাঙ্কের সামরিক বিশ্লেষক জেনিফার কাভানার ভাষ্য, ইরান প্রত্যাশার চেয়ে দ্রুত নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করেছে। সময়ের সঙ্গে তাদের হামলাও নিখুঁত হচ্ছে। এক্ষেত্রে তাদের সহায়তা করতে পারে রাশিয়া ও চীন। তবে যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে দ্রুত নিজেদের কৌশল বদলানো ইরানের সেনাবাহিনীকে টিকিয়ে রেখেছে, যা ঝুঁকির মুখে ফেলে দিয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে। লন্ডনের কিংস কলেজের নিরাপত্তা বিশেষজ্ঞ আন্দ্রেয়াস ক্রিগের ভাষ্য মতে, মধ্যপ্রাচ্যে প্রায় 50,000 মার্কিন সেনা এমন সব স্থায়ী ঘাঁটিতে অবস্থান করছেন যেগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নাগালের মধ্যে রয়েছে। এসব ঘাঁটির অনেকগুলোই ছোট আকারের রকেট বা মর্টার হামলা ঠেকাতে পারলেও আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কার্যকর নয়। ফলে কোনো ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত না করলেও বিস্ফোরণের ধ্বংসাবশেষ থেকে প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার ঝুঁকি থাকে, যে কারণে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাদের জীবনও ঝুঁকির মধ্যে রয়েছে। ইরান যুদ্ধে এ পর্যন্ত মারা গেছেন 18 মার্কিন সেনা, আহত হয়েছেন প্রায় 500 জন, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 220টি সামরিক স্থাপনা, যানবাহন ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম। আর এসবই হয়েছে মার্কিন আকাশ প্রতিরক্ষা ভেদ করে। বিশ্লেষকের মতে, ইরান এখন একসঙ্গে বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করছে, যার মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন। বিশেষ করে কিছু ক্ষেপণাস্ত্র মাঝপথে লক্ষ্য পরিবর্তন করছে। ইরান এসব অস্ত্র বিভিন্ন উচ্চতা, গতি ও দিক থেকে একসঙ্গে ছুটছে, যা সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে মার্কিন প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এক্ষেত্রে ইরানের জন্য সবচেয়ে বড় সুবিধা হলো 90% ক্ষেপণাস্ত্র ভূপাতিত হলেও যে কয়েকটি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে, সেগুলোই বড় ধরনের ক্ষতির জন্য যথেষ্ট।
তাছাড়া সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ মোনা ইয়াকুবিয়ানের ভাষ্য, যুদ্ধের শুরুর দিকের তুলনায় ইরান এখন অনেক বেশি পরিকল্পিতভাবে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এর বাইরে ইরানের ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা বেড়েছে, বিপরীতে মার্কিন রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়েছে, যে কারণে এখন তুলনামূলক সহজেই বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ করতে পারছে। এ ব্যাপারে মিডল ইস্ট ইনস্টিটিউটের সাবেক পেন্টাগন কর্মকর্তা জেসন ক্যাম্পবেলের ভাষ্য, যুদ্ধের শুরুতে ইরান তাদের কিছু উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি, যা এখন ব্যবহার করতে শুরু করেছে দেশটি, যেগুলো অত্যন্ত নির্ভুল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দেওয়ার ক্ষমতাও বেশি। যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর টানা 11 দিনে গড়িয়েছে ইরান যুদ্ধ। ইরানের সেনাবাহিনীর দাবি, তারা জর্ডানের প্রিন্স হাসান ও কিং ফয়সাল ঘাঁটিতে থাকা F-15 যুদ্ধ বিমান, ড্রোন প্রস্তুত কেন্দ্র এবং হেলিকপ্টার সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালীর আশেপাশে ইরানের সামরিক কমান্ড সেন্টার, নৌ সক্ষমতা, বিমান হ্যাঙ্গার, ড্রোন গুদাম এবং সামরিক রসদ অবকাঠামোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ দুপক্ষই হামলা অব্যাহত রেখেছে। যুদ্ধ থামার কোনো লক্ষণই নেই। এক্ষেত্রে বিশ্লেষকদের ভাষ্য, ইরানের লক্ষ্য যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে পরাজিত করা নয়, বরং এমন পরিস্থিতি তৈরি করা যাতে মার্কিন প্রতিরক্ষা ভেদ করে হামলা চালিয়ে ট্রাম্প প্রশাসনকে রাজনৈতিকভাবে চাপে ফেলা যায়, সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যয় বাড়িয়ে দেওয়া যায়। এক্ষেত্রে তুলনামূলক কম খরচের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইরানকে সেই কৌশল বাস্তবায়নে সাহায্য করছে। বিপরীতে এসব সস্তার অস্ত্র ঠেকাতে গিয়ে অত্যন্ত ব্যয়বহুল প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে ওয়াশিংটনকে, যা দীর্ঘমেয়াদে বহন করা কঠিন। এখন পর্যন্ত এই কৌশলে বেশ সফল ইরান। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।